আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমাদের বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংরেজি বইয়ের লেসন 1-এর জেন ইউলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ নামক টেক্সটটির ইউনিট 3। যেহেতু আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 অংশটুকু পড়ে নিয়েছি আগের দুই ভিডিওতে, এই ইউনিট 1 এবং ইউনিট 2 সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে আবারও বলছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই দুই ভিডিওটি তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যাই হোক, ইউনিট 3 অর্থাৎ পৃষ্ঠা 10 পড়া শুরুর আগে ইউনিট 2 অংশের শেষ অংশে আমরা যেটা পেয়েছিলাম যে জনের স্থলভাগে যাবার একটা দৃঢ় ইচ্ছা জন্মেছিল। যেহেতু সে 1 বছর 1 দিন যাবৎ স্থলভাগে পা রেখেনি, ভয়ঙ্কর উত্তাল ঢেউ ছাড়া সে আর কিছু দেখেনি, তাই তার স্থলভাগে যাওয়ার এক দৃঢ় ইচ্ছা জন্মেছিল। আমরা আজ পড়ার ইউনিট 3 অর্থাৎ পৃষ্ঠা 10-এর প্রথম অংশে সেই স্থলভাগে যাওয়ার ইচ্ছার কথা আবারও পেয়ে থাকি। তা পড়া প্রথম অংশ এই লাইন দিয়ে শুরু হলো যে, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে he begged the captain when they had sighted land. যখন তারা স্থলভাগ দেখতে পেল, সে ক্যাপ্টেনকে মিনতি করেছিল বা কাতর আবেদন জানিয়েছিল, ওহে আমাকে কেবলমাত্র একদিনের জন্য স্থলভাগে যেতে দেওয়া হোক। কেবলমাত্র একদিনের জন্য অর্থাৎ জাস্ট ফর ওয়ান ডে হি বেগড অর্থাৎ কাতর আবেদন বা মিনতি। He promised he would return but the captain was unmoved. He অর্থাৎ এখানে জন শপথ করেছিল, শপথ করেছিল সে ফিরে আসবে, but the captain was unmoved, কিন্তু ক্যাপ্টেন অবিচলিত ছিল বা অনড় ছিল, সে অর্থে unmoved. However, John could not stop dreaming of the land. এমনকি বা এতদ সত্ত্বেও জন স্থলভাগে যাবার স্বপ্ন কিন্তু থামিয়ে দিতে পারেনি। could not stop থামিয়ে দিতে পারেনি। ড্রিমিং অফ দ্য ল্যান্ড অর্থাৎ স্থলভাগে যাবার স্বপ্ন দেখা। One quiet afternoon he lay fast asleep and fell to dreaming again. একদিন শান্ত বিকেলবেলায় সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং পুনর্বার স্বপ্ন দেখা শুরু করেছিল, স্বপ্ন দেখতে লেগেছিল। ফাস্ট আসলিপ অর্থাৎ গভীর ঘুম। Unknown to him the ship stood offshore from his old farm. এই লাল বর্ণের যে ওয়ার্ডগুলো, সেগুলো ওয়ার্ড লিস্টে দেওয়া আছে, তোমরা পরে দেখে নিও। অফশোর এই শব্দটার অর্থ হলো অল্প কিছু দূরে, সৈকত থেকে অল্প কিছু দূরে। যাই হোক, তার অজ্ঞাতসারে, আননোন টু হিম, তার অর্থাৎ জন যেহেতু গভীর ঘুমে আচ্ছন্ন, তাই তার অজ্ঞাতসারে, তাকে না জানিয়ে বা তার অজান্তে বা অজ্ঞাতসারে জাহাজটা তার পুরনো চাষের জমির অল্প কিছু দূরে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে ঋতুটা বা সময়কালটা দ্রুততার সহিত পরিবর্তিত হচ্ছিল এবং প্রতি পরিবর্তনে জন বিছানার আরেক দিকে ছিল। অর্থাৎ এক পরিবর্তনের সময় জন বিছানার এক পাশ ফিরে শোয়, আবার পরবর্তী ঋতু পরিবর্তনের সময় অন্য দিকে ফিরে শোয়। এটা বোঝাতে এরকম বলা হয়েছে। কনসিকুয়েন্টলি অর্থাৎ পর্যায়ক্রমে। দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। পর্যায়ক্রমে অর্থাৎ জনের ওই পাশ ফেরার সাথে সাথেই, এটা বোঝাতে গিয়ে পর্যায়ক্রমে, ও যেমন ফিরবে টুপিটাও সেইভাবে মোচড় খাবে, এটা বোঝাতে পর্যায়ক্রমে বোঝানো হয়েছে। সেই মতো অনুযায়ী বলে তার পাশ ফেরার অনুযায়ী টুপিটাও মোচড় খাবে, এটা বোঝাতে কনসিকুয়েন্টলি অর্থাৎ পর্যায়ক্রমে শব্দটি ব্যবহৃত হয়েছে। পর্যায়ক্রমে তার মাথার টুপিটাও ঘুরছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল from the clear sky that hid ship
ওয়ার্নিং, ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা, স্কোয়াল অর্থাৎ হঠাৎ জোরে বাতাস। এটা বলতে এখানে কিন্তু ওই জনের পাশ ফেরার সাথে সাথে টুপিটার মোচড় খাওয়ার কথা বলা হয়েছে। এটা ডেকে এনেছিল ওই হঠাৎ জোরে বাতাসটিকে পরিষ্কার আকাশ থেকে, যেটা জাহাজটিকে আঘাত এনেছিল কোনো সতর্কবার্তা ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন ওয়াইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। স্ন্যাপিং মানে জোরে আঘাত আনা, স্পার্স কিন্তু স্তম্ভমূল বা স্তম্ভদণ্ড বা মেরু প্রান্ত। বাতাসটা শোঁ করে বইতে বইতে বা তীব্র বেগে শোঁ করে বইতে বইতে জাহাজের পালগুলোকে বা বোটের পালগুলোকে ছিঁড়ে ফেলেছিল এবং জাহাজের বা বোটের দুই মেরু প্রান্তকে জোরে আঘাত এনেছিল। ইটস হিজ ফল্ট, দ্য সেলর্স ক্রাইড। সেলর্স অর্থাৎ নাবিকটা জোরে চিৎকার করে বলেছিল এটা তার দোষ। তার বলতে এখানে জনের কথা বলা হয়েছে, যেহেতু ফেয়ারি ক্যাপ নাবিকও এটা জানতো ফেয়ারি ক্যাপের ঘটনার কথা। ইউনিট 2 অংশে যেটা পাঠকেরা আমরা সবাই জেনেছি, ফেয়ারি ক্যাপের মোচড়ের সাথে সাথে বাতাসের আগমন বা পরিবর্তনের কথা। তাই এটা বুঝে নিয়েই হয়তো নাবিকটি তার দোষ বলে চিৎকার করে ওঠে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড fear and tried to rip the cap off his head। এখানে রিপ অফ এই কথাটি কিন্তু খুলে ফেলা। তারা রাগে এবং ভয়ে চিৎকার করেছিল এবং চেষ্টা করেছিল তার মাথা থেকে টুপিটা খুলে ফেলতে। রাগে এবং ভয়ে তারা বোঝাতে কিন্তু নাবিকের সঙ্গে তার সহকর্মী সকলকেই বোঝানো হয়েছে। রাগ এই কারণেই যে জাহাজটিকে আঘাত হানলো এটার জন্য, এবং ভয় এই জনিত যদি কিছু তাদের বিপদ এসে থাকে সেজন্য ভয়। তাহলে রাগে এবং ভয়ে তারা চিৎকার করেছিল এবং চেষ্টা করেছিল তার মাথা থেকে টুপিটা খুলে ফেলতে, রিপ অফ করতে। ওয়েল দে আর আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। আচ্ছা, তারা ছিল অসফল যেহেতু এটা ছিল জাদু টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট। তারা এটাকে টেনেছিল এবং মোচড় দিয়েছিল। এটাকে কিন্তু টুপিটার কথা বলা হয়েছে, পুলড অর্থাৎ টানা। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম। এবং ওই হঠাৎ ঝড়টা একটা ভয়ঙ্করতম ঝড়ে পরিণত হয়েছিল, যেটা তারা আগে কখনো দেখেনি। সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। যেটা তারা আগে কখনো দেখেনি। মাইটিয়েস্ট কিন্তু ভয়ঙ্করতম, স্টর্ম অর্থাৎ ঝড়। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন তার লোকেদের আদেশ করেছিল জনকে তার সামনে হাজির করতে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। গ্র্যাব মানে ধরা। রাগে তাকে ধরেছিল তার ডোরাকাটা টুপির লেজটা টেনে। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার ঝাঁকিয়েছিল। এখানে টুইস্টেড অর্থাৎ ঝাঁকানো। তাকে কিন্তু জনের কথা বলা হয়েছে। থ্রাইস 3 বার। ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং সমুদ্রে তাকে ছুঁড়ে নিক্ষেপ করেছিল। ছুঁড়ে নিক্ষেপ করা অর্থাৎ ফ্লাং। বাট দ্য উইন্ডস কোয়াল আপ বাই দ্য ক্যাপ স্পান। ক্যাপ স্পান এই দুটো অংশ একসঙ্গে লেগেছে, কিন্তু এই দুটি আলাদা শব্দ। ক্যাপ এবং স্পান আলাদা শব্দ। বাতাসটা কিন্তু যে বাতাসকে ডেকে আনা হয়েছিল ওই টুপির দ্বারা, তা জাহাজটিকে 3 বার ঘুরপাক খাইয়েছিল। 3 বার ঘুরপাক খাইয়েছিল। as John went under the waves, যেহেতু জন ঢেউয়ের নিচে ডুবে যাচ্ছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে গেছিল। সুন দ্য স্টর্ম স্টপ, শীঘ্রই ঝড়টা থেমে গেছিল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন সাঁতরে তীরের দিকে গেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করেছিল। মানে জন যেদিকে সাঁতরে গেছিল টুপিটাও সেদিকে তাকে অনুসরণ করে গেছিল। আর হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, এবং যখন সে
স্থলভাগে এসে পড়েছিল, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন টুপিটাকে তুলে নিয়েছিল এবং তার মা এবং চাষের জমির দিকে দৌড়ে গেছিল। Again in the winter when the snow lay heavy on the fields, he began to dream of the sea. যখন পুনর্বার শীত এলো তখন প্রচণ্ড বরফ দ্বারা জমিগুলি আচ্ছাদিত হওয়ায় সে আবার সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করেছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব। জন ওই আলমারির দিকে গেছিল এবং তার গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, তার টুপিটা, ওই জাদু টুপিটা বের করেছিল, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং এটার দিকে একদৃষ্টে দীর্ঘক্ষণ যাবৎ তাকিয়েছিল। একদৃষ্টে তাকিয়ে থাকা অর্থাৎ স্টেয়ার। ইট অর্থাৎ এখানে ওই ফেয়ারি ক্যাপের কথা বলা হয়েছে, ফর এ লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় ধরে। টাকিং ইট ইন ইচ হার্ট, এবং ইন ইচ শার্ট, টাকিং অর্থাৎ ভাঁজ করে রাখা, পরিষ্কারভাবে ভাঁজ করা। পরিষ্কারভাবে সে ভাঁজ করে তার জামার মধ্যে এটাকে রেখে দৌড়ে গেছিল ওই জমির দিকে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে গেছিল জমির দিকে। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে ওই হাওয়া টুপিটাকে একটা পাথরের নিচে রেখেছিল। হোয়ার এ নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো ওই পরিমাণবটা এটাকে খুঁজে বের করবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তখন সে আবার সমুদ্রের দিকে পাড়ি দিয়েছিল। লেফট অর্থাৎ পাড়ি দেওয়া। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড এ 100 একর ফার্মল্যান্ড। এই একর শব্দটা কিন্তু জমির পরিমাণ বোঝাতে একক হিসেবে ব্যবহৃত হয়েছে। তার জীবনের বাকিটা সময় জন বছরের অর্ধেক সময়কালীন জাহাজে কাটাতো এবং অর্ধেক সময় স্থলভাগে কাটাতো, যতক্ষণ না সে একটা নিজ বোটের মালিক হয়েছিল এবং 100 একর জমির মালিক হয়েছিল। ফ্রম দেন অন হি came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. ঠিক তখন থেকে সে পরিচিত হয়েছিল ক্যাপ্টেন টার্টেল হিসেবে, যেহেতু সে যতটা সময় জলেতে থাকতো ততটাই সময় সে স্থলভাগে থাকতো। টেক্সচুয়াল অংশ পড়ে নেবার পরে অ্যাক্টিভিটি 6 অংশে যেটা করতে বলা হচ্ছে সেটা হলো যে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। সত্য এই নিম্নলিখিত বাক্যগুলো যদি ঘটনাক্রমে অর্থাৎ টেক্সচুয়াল পার্ট অনুযায়ী যদি সত্য হয়ে থাকে তাহলে তার পাশে টি লিখতে হবে এবং মিথ্যা হলে ফলস লিখতে হবে এই বক্সগুলোর মধ্যে। কিন্তু প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দেবার কথা বলা হয়েছে। প্রথম অংশে যে প্রশ্নটি রয়েছে জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন স্থলভাগের স্বপ্ন কখনোই দেখেনি, এটা বেঠিক কথা অর্থাৎ ঠিক নয়। জন 1 বছর 1 দিন যাবৎ স্থলভাগে যেহেতু পা রাখেনি তখন থেকে তার স্থলভাগ দেখার দৃঢ় ইচ্ছা জন্মেছিল, তাহলে এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট স্বরূপ যেটা হতে পারে বা এই উত্তরটা সঠিক কিনা তা দেখে নেওয়া যেতে পারে টেক্সচুয়াল পার্ট অনুযায়ী। আমাদের এক জায়গায় বলা রয়েছে যে হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এমনকি জন স্থলভাগে যাবার স্বপ্ন থামায়নি। তাহলে এই অংশটুকুই সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে গুছিয়ে লিখে নেওয়া যেতে পারে। তা ওই উত্তর অংশে গিয়ে এখানে যেমন আমরা ফলস লিখব তেমনি এই পার্ট অংশটুকুতে লিখব যে জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। পরবর্তী অংশে দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। হঠাৎ জোরে যে বাতাসটা যেটা ডেকে এনেছিল সেটা এসেছিল যে কারণ জন ঘুমাচ্ছিল। এটাও ঠিক নয়, এটাও বক্তব্য হিসেবে টেক্সচুয়াল পার্টের বক্তব্য হিসেবে এটা ফলস হবে, যেহেতু জন ঘুমানোর কারণে তো স্কোয়াল আসেনি। জনের মাথায় ঘুমানোর সময়কালীন টুপিটাই ছিল এবং তা মোচড় খাওয়ায় ঝড় অর্থাৎ স্কোয়াল এসেছিল। তা টেক্সট কাটে সেরকমই কিছু একটা বক্তব্য।
Consequently, the cap on his head twisted round and about. It called up a squall. এই কথাটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ওই জায়গায় লিখতে হবে। বক্তব্য আনসার হিসেবে এখানে যেমন আমরা এফ লিখব, তেমনি এই অংশে লিখব যে the cap on his head twisting round and about called up a squall. সি এর দাগের উত্তর, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন জনের প্রতি ক্রুদ্ধ হয়েছিল বা রেগে গেছিল। বক্তব্যটি টেক্সচুয়াল পার্ট অনুযায়ী সত্য, তাই এখানে টি লিখব। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি লেখা যেতে পারে বা টেক্সচুয়াল পার্ট অনুযায়ী বক্তব্যটি সঠিক কিনা সেটা দেখে নেওয়া যাক। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম টু দ্য সি। রাগে, হি কিন্তু এখানে ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেন রেগে গেছিল, এটা জনের প্রতি রেগে গেছিল, এটা টেক্সট পার্ট অনুযায়ী ঠিক কথা। তাহলে উত্তরাংশে এখানে যেমন লিখতে হবে ট্রি, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখব যে ইন অ্যাঙ্গার দ্য ক্যাপ্টেন গ্র্যাবড হিম, টুইস্টেড হিম অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ডিয়ের দাগের এই অংশে জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন পরিমাণবটিকে টুপিটা ফেরত দেয়নি, এটাও ঠিক কথা নয়। তার ঠিক ফেরত দেবার মানসিকতা ছিল বলেই সে এটাকে ভাঁজ করে জামার মধ্যে নিয়ে গিয়ে একটা পাথরের নিচে রেখে আসে। এই টেক্সট পার্টে কি রয়েছে এর উত্তর হিসেবে সেটা দেখে নেওয়া যাক। সেটা হলো he ran out to the field, he placed the wind cap under a stone where he knew the ferryman would find it. সে ফেরত দিতে চেয়েছিল বলেই পাথরের নিচে সেটাকে রেখে এসেছিল, যাতে করে এটা পরিমাণও খুঁজে পায়। তাহলে উত্তরের অংশে যেমন এখানে আমরা লিখব ফলস অর্থাৎ এফ, তেমনি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ওই কথাটাই গুছিয়ে লিখে নিতে হবে যে হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। অ্যাক্টিভিটি 7 এর প্রথম যে প্রশ্নটি, হোয়াই ডিড দ্য সেলর্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড? কেন নাবিকটা জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে চেষ্টা করেছিল? টেক্সট ওয়ার্ডের যে অংশটি রয়েছে সেখানে দেখা রয়েছে যে এটাই টুপিটার জন্য হঠাৎ করে একটা জোর বাতাস জাহাজে আঘাত হানে এবং পরবর্তী সময়ে সেটি জাহাজের পালগুলিকে ছিঁড়ে ফেলে এবং জাহাজের স্তম্ভমূলে আঘাত হানে এবং নাবিক চিৎকার করে বলে যে এটা তার ব্যর্থতা। অর্থাৎ নাবিক বুঝেই নেয় যে জনের এটা এসব কিছু হয়েছে জনের ওই হাওয়া টুপিটার জন্য। তাই এই অংশ থেকে ওই এর দাগের অ্যাক্টিভিটি 7 এর এর দাগের উত্তর হিসেবে যেটা লেখা যেতে পারে সেটা হলো যে দ্য সেলর্স ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড বিকজ দে কনসিডার জন ওয়াজ রেসপন্সিবল ফর কলিং আপ দ্য স্কোয়াল দ্যাট হিট দ্য শিপ উইথাউট ওয়ার্নিং। নাবিকটা টুপিটা জনের মাথা থেকে খুলে ফেলতে চেয়েছিল কারণ তারা বিবেচিতই করেছিল জন এই স্কোয়াল অর্থাৎ হঠাৎ জোরে বাতাস যেটা জাহাজ থেকে আঘাত এনেছিল এর পিছনে দায়বদ্ধ ছিল বলে। তাহলে পরের প্রশ্ন, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? কেমনভাবে জন স্থলভাগ এবং সমুদ্রের মধ্যে তার সময়কালটাকে ভাগ করে নিয়েছিল? তাহলে জন ডিভাইডেড হিজ টাইম, এখানে এর উত্তর সাপেক্ষে আমরা লিখে নিতে পারি জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি বাই স্পেন্ডিং হাফ দ্য ইয়ার অফ এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। টেক্সট পার্টে ঠিক এরকমটাই বলা আছে যে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। শের দাগের প্রশ্নগুলো আমাদের নিজের বিবেচনা সাপেক্ষে যথাযথ উত্তর সহযোগে লিখতে হবে। ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল? তুমি কি মনে করো জনকে সঠিকভাবে
কচ্ছপদের অধিনায়ক এরকম বলা যেতে পারে? গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এর উত্তরাংশ হিসেবে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে yes, I think John was rightly called Captain Turtle because like a turtle he was as much at home on the water as he was on the land. হ্যাঁ, আমি মনে করি জনকে সঠিকভাবে ক্যাপ্টেন টার্টেল বলা যেতে পারে, কারণ সে একটা কচ্ছপের মতো যতটা সময় জলের উপরে থাকতো ঠিক ততটা সময় স্থলভাগের উপরেও থাকতো। দেড় প্রশ্ন, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? কেন জন ফেরত দিতে চেয়েছিল ওই হাওয়া টুপিটাকে পরিমানবের নিকট হাওয়া টুপিটাকে জন কেন ফেরত দিতে চেয়েছিল? উত্তর সাপেক্ষে যেটা লেখা যেতে পারে যে জন ওয়ান্টেড টু বি এ সেলর বাট the wind cap that was actually a fairy cap created obstacle, so he wanted to return the wind cap to the ferryman. এর বাংলা হলো জন একটা নাবিক হতে চেয়েছিল, কিন্তু ওই হাওয়া টুপিটা যেটা প্রকৃতার্থে একটা জাদু টুপি ছিল সেটা বাধা তৈরি করেছিল, তাই জন চেয়েছিল ফেয়ারিম্যানের নিকট ওই টুপিটাকে ফেরত দিতে। আটের যে কাজটুকু করতে বলা হয়েছে সেটা হলো যে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্যাট সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউ। এই নিম্নলিখিত বাক্যের ক্রিয়ারূপগুলো তলায় দাগ দিতে বলা হয়েছে, যে ক্রিয়ারূপগুলোতে বোঝা যাবে যে কাজটা অতীতে শুরু হলেও এখনো চলছে, অর্থাৎ টেন্স অনুযায়ী সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধর্মটাই তাই যে অতীতে কাজ শুরু হবে এবং বর্তমান সময়কাল ধরেও চলবে। তা প্রথম বাক্যে দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স একটা নির্দিষ্ট সময়কাল ধরে চলছে বোঝাচ্ছে, এবং সেটা নিশ্চয়ই পূর্বে সংঘটিত হয়েছে এবং এখনও চলছে এরূপ বোঝাচ্ছে। তাই দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স তারা 10 ঘন্টা যাবৎ ভ্রমণ করিতেছে বোঝাচ্ছে। তাই ক্রিয়ারূপ অংশে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ারূপ অনুযায়ী অর্থাৎ ক্রিয়ারূপের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন ট্রাভেলিং এর তলায় দাগ দিতে হবে। হি থ্যাঙ্ক মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল আমি যা করেছি তার জন্য, তাহলে আই হ্যাভ বিন ডুইং এর তলায় দাগ। পরবর্তী অংশ দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, ঘুমাইতেছে সারা দিন জুড়ে, তাহলে ঘুমানোটা অনেকটা আগের থেকে শুরু হয়েছে এবং এখনও ঘুমাইতেছে এরূপ বোঝাচ্ছে, যেহেতু যে অংশ দ্বারা হ্যাড বিন স্লিপিং তাই হ্যাড বিন স্লিপিং এর তলায় দাগ দিতে হবে। এগুলো পুরোটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হলো। এই অংশে আন্ডারলাইন যেটা বলা রয়েছে যে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট এবং কন্টিনিউড আপ টু দ্য টাইম। এখানেও এর মতন বিয়ের দাগেও আমাদের এই কাজগুলো করার আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা জেনে নেওয়া দরকার। অতীতে একটা কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলছিল, অথবা একটা কাজ শুরু হওয়ার আগে আরেকটা কাজ শুরু হয়ে কিছুদিন বা কিছু সময় ধরে চলছিল, এরকম হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই প্যাটার্নটা হলো হ্যাড বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাই প্রথম অংশে they had been playing in the field for an hour before mother called them. He had been playing এর তলায় দাগ। When I visited my uncle, he had been teaching in a school there for 5 years. এখানেও তাই had been teaching এর তলায় দাগ। Rita had been studying in our school for the last 8 years since I met her. Had been studying এর তলায় দাগ। সি এর অংশে যে কাজটা বলা হয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে অর্থাৎ এই ক্রিয়ারূপগুলো ব্যবহার করে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করার কথা। দ্য ট্রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম তোর, তাহলে যখন আমি বাড়ি ছেড়েছিলাম অর্থাৎ অতীতের ঘটনা উল্লেখ আছে, যেহেতু একদম সরাসরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে
এই ক্রিয়ারূপটিকে তৈরি করে নিয়ে এখানে পূরণ করতে হবে, অর্থাৎ হ্যাড বিন পোরিং হবে, হ্যাড বিন পোরিং। আচ্ছা, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। কিছু গত কয়েক মাস ধরে ইঞ্জিনিয়ারেরা এই ব্রিজটা তৈরি করছে বা নির্মাণ করছে, এরূপ বোঝাচ্ছে। তাই পূর্বে শুরু হয়েও এখনো চলছে এরকম বোঝাচ্ছে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী হবে। তাই হ্যাভ বিন বিল্ডিং হবে, হ্যাভ বিন বিল্ডিং। ঠিক তার পরের অংশ, দ্য পারফরম্যান্স ড্যাশ সিন্স ইভিনিং, মানে সন্ধ্যা থেকে এখন অবধি কিছু কাজটা হচ্ছে এরকম বোঝাচ্ছে যেহেতু, তাই সিং ক্রিয়ারূপটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ হবে, তাই হ্যাভ বিন সিঙ্গিং হবে। অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 month। অ্যাট দ্যাট টাইম অর্থাৎ ওই সময়কাল বোঝাতে অতীতকাল হচ্ছে বলে রাইট এই ক্রিয়ারূপটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রয়োগ ঘটলে হ্যাড বিন রাইটিং হবে। অ্যাক্টিভিটি 9 এর যে কাজটা দেওয়া রয়েছে, যে এই বাক্যগুলোর যে শব্দটির তলায় দাগ দেওয়া রয়েছে সেগুলিকে বিপরীত শব্দ দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন সর্বদা তার মায়ের বাধ্য ছিল। ওবেড অর্থাৎ বাধ্য, তাহলে ওবেডের বিপরীত শব্দ হলো ডিজোবেড, এখানে ডিজোবেড লিখতে হবে। জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, বিগ্যান অর্থাৎ শুরু হওয়া, তাহলে এর বিপরীত শব্দ হিসেবে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এন্ডেড, কারণ জন শুরু করেছিল, কাজ করেছিল অতীতকাল, তাহলে বিগ্যান শুধু এন্ড লিখলে হবে না, এন্ডেড লিখতে হবে। হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলর্স, পপুলারের অপোজিট রূপ বা অ্যান্টোনিম রূপ হলো আনপপুলার, তাহলে এখানে আনপপুলার লিখলেই হবে। সে শীঘ্রই পপুলার হয়েছিল নাবিকদের কাছে, এখানে আনপপুলার হয়েছিল নাবিকদের কাছে, অর্থাৎ এখানে পপুলার এর জায়গায় আনপপুলার হবে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি, র্যাপিডলি অ্যান্টোনিম রূপ হবে স্লোলি বা গ্র্যাজুয়ালি, দুটোই কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো আজ এই পর্যন্তই এই অ্যাক্টিভিটি এবং আজকের ইউনিট 3 বা পার্ট 3 অংশের যে রিডিংটা তোমাদের সামনে পড়া হলো, এ সংক্রান্ত যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই জানিও। তোমরা সকলে ভালো থেকো।